আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে একটি অডিও বার্তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অডিও বার্তাটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি 24 আগস্ট থেকে দিল্লিতে আছেন। গত 2.25 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় নেই আওয়ামী লীগ। দলটির কার্যক্রম বর্তমানে সরকারি নির্বাহী আদেশে নিষিদ্ধ। দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবুও গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অলিগলিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটির ঝটিকা মিছিল, নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর নিয়মিত সংবাদ শিরোনাম হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার সর্বশেষ অডিও বার্তাটি যেন রাজনৈতিক দাবা খেলায় একটি নতুন চাল হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময় ঘোষণা করেছেন। বলেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। প্রশ্ন হলো 21 মাস পর কেন তিনি প্রথমবারের মতো দেশে ফেরার জন্য একটি সময়সীমা ঘোষণা করলেন, যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড সহ একাধিক মামলায় শাস্তি ঘোষণা হয়েছে, যার বিরুদ্ধে 663টি মামলা আছে, যার ফেরা না ফেরার বিষয়টি দুটি দেশের কূটনীতিতে বড় একটি ইস্যু এবং যে ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে বড় একটি স্পর্শকাতর বিষয়। তিনি কেন হঠাৎ করে 6 মাসের মধ্যে ফেরার বার্তা দিলেন নিজের দলের নেতাকর্মীদের? এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক হারে মিছিল ও শোডাউন করতে চায়। সব মিলিয়ে শেখ হাসিনার অডিও বার্তা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মাঠের তৎপরতা বাড়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুধু আলোচনাই বাড়েনি, পর্দার আড়ালে বেশ কিছু নতুন মেরুকরণেরও খবর পাওয়া যাচ্ছে। সেসব খবর যদি সত্যি হয় তাহলে সামনে আসতে পারে বেশ কিছু চমক। 5 আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে তিনি অনলাইনে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন, অডিও বার্তা দেন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার ভারতীয় সরকারের কাছে আপত্তি জানানো হয়েছিল। অবশ্য খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন ভারত সরকার কারো সামাজিক মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়। আদালত অবমাননার আরেকটি মামলায়ও শেখ হাসিনার শাস্তি হয়েছে। ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক ভার্বাল নোটও দিয়েছিল। তবে সেসব নোটের কোনোটিরই জবাব এখনো পর্যন্ত ভারত সরকার দেয়নি। মোহাম্মদ ইউনূস তার পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাহী আদেশে গত বছরের 12 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, যেটি বিএনপি সরকারও বহাল রেখেছে। দেশীয় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও ইউনূসের সরকার ও তার মিত্র রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। এর মধ্যে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের আগে ভারতীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বেশ কয়েকটি ইমেইলে দেওয়া সাক্ষাৎকার গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া অডিও বার্তা, আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারগুলোতে তিনি এতদিন জুলাই আন্দোলন, তার বিচার, এসব কিছুকে তিনি এবং তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরেছেন। এসব বক্তব্যে তিনি বিভিন্ন সময় দেশে ফেরার কথাও বলেছেন। তবে ঠিক কবে ফিরবেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে এতদিন কিছুই বলেননি। সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সাথে অনলাইনে শেখ হাসিনা বলেছেন, এমন একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয়েছে। দলীয় নেতাকর্মীরা যখন স্লোগান দিচ্ছিলেন ওই ক্লিপে তখন শোনা যায় শেখ হাসিনা বলেছিলেন, সাবাস, এভাবেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। দলীয় নেতাকর্মীরা প্রত্যুত্তরে বলেছিলেন, আপনি ফেরত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। তখন শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি ফেরত আসবেন, অবশ্যই আসবেন এবং খুব শিগগিরই ফেরত আসবেন। এরপর তিনি বলেন 6 মাসের মধ্যে তিনি ফেরত আসবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেখ হাসিনা এতদিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যেসব বার্তা দিয়েছেন, এমনকি এতদিন দিল্লিতে দলের যেসব শীর্ষ পর্যায়ের নেতা তার সাথে দেখা করেছেন, তাদেরকেও এতদিন দেশে ফেরার কথা বললেও কোনো সময় উল্লেখ করেননি যে সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন। সবশেষ গত 7 মে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের
10 জনের একটি দল দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছেন। ওই টিমের 2 জন সদস্য জানিয়েছেন 6 মাসের মধ্যে ফেরার কথা শেখ হাসিনা তাদেরকেও জানিয়েছেন। ওই টিমে ছিলেন এমন একজন সাবেক প্রতিমন্ত্রী জানিয়েছেন শেখ হাসিনা কমপক্ষে 3 বার সুনির্দিষ্টভাবে 6 মাসের মধ্যে ফেরার কথা বলেছেন। দর্শক, শেখ হাসিনা হঠাৎ করে কেন 6 মাসের মধ্যে ফেরার কথা বলছেন, এই প্রশ্নটি গত 2-1 দিন ধরে বাংলাদেশের রাজনীতির অলিগলিতে বেশ আলোচনা হচ্ছে। শেখ হাসিনার অডিও বার্তায় সবচেয়ে আলোচিত বিষয়টি হলো তার দেওয়া সুনির্দিষ্ট সময়সীমা 6 মাস। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে যেখানে তার নিরাপত্তা এবং আশ্রয় নিয়ে প্রতিনিয়ত কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেখানে তিনি কিভাবে এত সুনির্দিষ্ট সময় দিলেন? রাজনৈতিক বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রগুলো এই 6 মাসের হিসাবকে কয়েকটি ভিন্ন আঙ্গিক থেকে দেখছেন। শেখ হাসিনার এই ঘোষণার ঠিক আগেই ভারতের পশ্চিমবঙ্গে এক বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো কলকাতার ক্ষমতায় বসেছে। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, মিজোরাম, ত্রিপুরা ও আসাম মানে বাংলাদেশের 3 দিকে সীমান্ত রাজ্যগুলোতে এখন ডাবল গেরুয়া সরকার, মানে কেন্দ্র আর রাজ্যগুলোতে বিজেপির জয় জয়কার। ডাবল গেরুয়া সরকার ক্ষমতা আসার পর তিনি কেন এমন সময়সীমার কথা উল্লেখ করলেন, সে প্রশ্ন রাজনৈতিক আলোচনাগুলোতে উঠে আসছে। শেখ হাসিনার সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং আদর্শিক এবং কৌশলগত। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছেন এবং তাকে প্রগতিশীল মুসলিম ও বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয় ওই দলের সভাপতি নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সূত্রগুলো বলছে 7 মে বৃহস্পতিবার রাতে নীতিন নবীনকে টেলিফোনে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আর এক নেতার মাধ্যমে বিজেপির পক্ষে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজোরিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই পুশিন এবং সীমান্তে বেড়া দেওয়ার ইস্যু নিয়ে 2 দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এটি যদি বেশি দূর গড়ায় তাহলে সীমান্ত ব্যবস্থাপনা এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে দিল্লি ও ঢাকার মধ্যে যে বর্তমান ছন্দ রয়েছে তাতে ব্যত্যয় ঘটতে পারে। গত 7 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এমন 2 জন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকার বর্তমানে রাষ্ট্র সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠনের একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যাহত হওয়ার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে। ওই নেতা দাবি করেছেন, শেখ হাসিনা মনে করেন আগামী কয়েক মাসের মধ্যে বিএনপি সরকারের জনপ্রিয়তা যখন হানিমুন পিরিয়ড শেষে কমতে শুরু করবে এবং ছোটখাটো জনরোষ দেখা দেবে, তখন সে সুযোগটি কাজে লাগাবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনা 1981 সালের 17 মে যখন দেশে ফিরেছিলেন তখন তিনি একটি প্রতিকূল সামরিক সরকারের শাসনের মুখে ছিলেন। তখনও রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার ফেরার বিরুদ্ধে ছিল, কিন্তু তার জনসমর্থনের কারণে তাকে আটকে রাখতে পারেনি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আগামী 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে দেশব্যাপী মিছিল ও শোডাউন করার প্রস্তুতি নিয়েছে দলটি। এ নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হওয়ার কথা জানা গেছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বর্তমানে একটি সেলফ বেসড সাংগঠনিক কাঠামো অনুসরণ করছে। নিষেধাজ্ঞার কারণে তারা কোনো সমাবেশ করতে পারছে না, সেজন্য পাড়ায় পাড়ায় ছোট ছোট দোয়া মাহফিল এবং ঘরোয়া আলোচনা ও মিছিলের পরিকল্পনা করছে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে একটি ভার্চুয়াল মাস র্যালি করার পরিকল্পনা করেছে, যেখানে শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি অডিও বার্তা দিবেন। দলটির কৌশল হলো, পুলিশ যখন খুঁজতে ব্যস্ত থাকবে তখন তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঝটিকা মিছিল করবে এবং দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাবে, যা ইতিমধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার ফেরার জন্য যে 6 মাসের কথা বলেছেন সেটি সাধারণভাবে দেখতে গেলে এক ধরনের অসম্ভব বলে মনে হবে, কিন্তু এক্ষেত্রে আইনি ও কূটনৈতিক সমঝোতার মডেল যদি কাজ করে তাহলে পাশার দান রাতারাতি উল্টে যাবে। এই মডেলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ছড়ি ঘোরায় এমন পরাশক্তিগুলোর মধ্যে একটি গোপন সমঝোতা হলে শেখ হাসিনার ফেরা কেন অনেক কিছু সম্ভব বলে অনেকেই মনে করেন।
বিশেষ করে ভারত ও আমেরিকার বোঝাপড়া এক্ষেত্রে যে বেশ গুরুত্বপূর্ণ, সেটি এখন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বেশ ওপেন সিক্রেটের একটি বিষয়। এই মডেলের অধীনে ভূ রাজনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে সমঝোতা হলে দেশীয় রাজনীতির ভেতরে মোড়ও ঘুরে যাবে। সেটির লক্ষণ এরই মধ্যে দেখা গেছে। যেমন ইউনূসের আমলে বাংলাদেশের বেশ ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছিল, এমনকি ভারতীয় দূতাবাসের কিছু কার্যালয়ে হামলার চেষ্টাও হয়েছিল। কিন্তু হঠাৎ করে দিল্লি না ঢাকা স্লোগান একেবারেই ম্রিয়মাণ হয়ে গেছে। আবার মার্কিন বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে এমন তথ্য উপাত্ত পাওয়ার পরও প্রধান রাজনৈতিক দলগুলো ভাসুরের নাম যেমন মুখে আনা অন্যায়, তেমনি তারা এ বিষয়ে চুপচাপ আছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে মার্কিন প্রশাসন থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেটি নিয়ে মার্কিন প্রশাসন থেকে বেশ তৎপরতাও ছিল। কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তৃণমূল থেকে কোনো সাড়া তখন মেলেনি। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয়। শর্ত ছিল নির্বাচনের পর দলটি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অনেকেই মনে করছেন ওই সমঝোতার অংশ হিসেবে নতুন করে ভূ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তৎপরতা শুরু হতে পারে। বিএনপির নীতি নির্ধারকদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনার এই 6 মাস কর্মীদের মনোবল ধরে রাখার কৌশল হতে পারে। তবে দলটির শীর্ষ কিছু নেতা মনে করেন প্রেক্ষাপট বিবেচনা করলে তার এই সময়সীমা প্রথমবারের মতো উল্লেখ করা বিশেষ বার্তা বহন করে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। ভোটের ফল বেরিয়েছে ঠিক 7 দিন আগে, আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন করেছে মাত্র 2 দিন। কিন্তু এরই মধ্যে মমতা ব্যানার্জির শিবির একেবারে ভেঙে পড়ার অবস্থায় এসে গেছে। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে দলের মাঝারি স্তরের নেতারা। বিরোধীরা নয়, দলের ভেতর থেকে উঠে আসছে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগের তীর মুখ্যত সেকেন্ড ইন কমান্ড দলের তথা দলের মালিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে আইপ্যাককে দিয়ে দল টাকা কামানোর মেশিন হয়ে উঠেছিল। খেয়াল করলে দেখবেন 3.5 দশক রাজপাট চালানোর পর 2011-য় বামফ্রন্ট সরকারের পতন ঘটার পর তাদের বিরুদ্ধে এমন করে দুর্নীতির অভিযোগ কিন্তু ওঠেনি। ইডি, সিবিআই, সিপিএম এর বিরুদ্ধে বড় ধরনের কোনো তদন্তে নামেনি। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল থাকতে থাকতেই কিন্তু তদন্তে নেমেছে ইডি, সিবিআই, কেন্দ্রীয় সংস্থাগুলো, এবং সেই নামাটাও কিন্তু প্রবলভাবে সেই নামা। আর দুর্নীতির অভিযোগ বাইরে শুধু নয়, দলের ভিতরেও দেখা যাচ্ছে একেবারে লাগাম ছাড়া। মাত্র 1 সপ্তাহে তৃণমূল নেতৃত্ব ভয়ে কুঁকড়ে গেছে। দল ভেঙে যাওয়ার মুখে, কর্মীরা ছত্রভঙ্গ। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরের মধ্যে ঢুকে গেছেন। সেদিন একটুখানি বেরিয়েছিলেন রবীন্দ্র জয়ন্তীর নাটক করবার জন্য, নাটকটা ভালোবাসেন, কিন্তু সেই নাটকে শ্রোতার অভাবে সে নাটকটাও বানচাল। এমনকি তিনি আবার একটা বিবৃতি দিয়ে বলেছেন যে তিনি যে সমস্ত জায়গায় প্রোগ্রাম করতে চাইছিলেন সেই জায়গায় কোনো অনুমতি দেয়নি রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন। শুনলে হাসি লাগে না? এই মমতা তিনি নিজে বিরোধীদের মিটিং মিছিলের ব্যাপারে কি করেছেন তার 15 বছরের, সেটা একবার একটু মাথায় দেখবেন। এই প্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে এই প্রশ্ন জেগেছে, এই দল আর কদিন নাকি কমাস? অনেকে অনেক রকম বলছেন, তার মধ্যে দেখা যাক রাজ্যের বাস্তবতা কি বলে। পশ্চিমবঙ্গের রাজনীতিকে বুঝতে হলে প্রথমেই একটা ভুল ধারণা ভাঙতে হবে। এই রাজ্যে ক্ষমতা হারানো আর রাজনৈতিকভাবে শেষ হয়ে যাওয়া এ দুটো এক জিনিস নয়। বাংলার ভোটার অনেক সময় শাসক বদলেছে, কিন্তু একদিনে কোনো বড় রাজনৈতিক ধারাকে স্তব্ধ করে দেয়নি। এই কথাটার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু সিপিএম। 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান হলো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, কিন্তু সিপিএম কি সঙ্গে সঙ্গে অপান্তেয় হয়ে গিয়েছিল? একেবারেই না। 2011 বিধানসভা নির্বাচনে সিপিএম একাই প্রায় 30.8% ভোট পায়।
40টি আসন জেতে, আর বামফ্রন্ট মিলে পায় 62টি আসন। তাদের ভোট শতাংশ 40.8%। অর্থাৎ ক্ষমতা হারিয়েও তারা সমাজের বড় একটি অংশের সমর্থন ধরে রেখেছিল। কংগ্রেসের দিকে তাকান, 2011-এ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিল, কিন্তু তাদের নিজস্ব রাজনৈতিক জমিও ছিল। সেই নির্বাচনে কংগ্রেস প্রায় 9.09% ভোট পেয়ে 42টি আসন জেতে। অর্থাৎ তৃণমূলের উত্থানের মধ্যেও কংগ্রেস তাদের সাথে জোট সঙ্গী হলেও তার একটা আলাদা সত্তা ছিল। তারপর আসে 2014 লোকসভা নির্বাচন। তখন তৃণমূল ক্ষমতায়, মমতার প্রভাব তুঙ্গে, এবং অনেকের ধারণা ছিল পুরনো বিরোধী শক্তি মানে কংগ্রেস, সিপিএম, বিশেষ করে সিপিএম, তারা আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু ফল কি বলল? সিপিএম প্রায় 22.97, 23% ভোট ধরে রেখে 2টো লোকসভা আসন জিতল, তাই না? অর্থাৎ আবার কংগ্রেসও প্রায় 9.58% ভোট পেয়ে, কয়েকটি পকেট আছে তাদের, 4টি আসন পেল। অর্থাৎ এরা কেউই রাজনৈতিক মানচিত্র থেকে উধাও হয়ে যায়নি। 2016 বিধানসভা নির্বাচন এই যুক্তিকে আরো শক্তিশালী করে। তৃণমূল তখনও প্রবলভাবে ক্ষমতায়, প্রশাসন তাদের হাতে, তাদের সংগঠন শক্তিশালী, তবু সিপিএম প্রায় 20%, অ্যাকচুয়াল হিসাবটা হলো 19.75% ভোট পেয়ে 26টি আসন জিতল। কংগ্রেস প্রায় 12.25% ভোট পেয়ে 44টা আসন পেল। অর্থাৎ বাম ও কংগ্রেস দুই শক্তি কমজোরি হয়েছিল, কিন্তু অপ্রাসঙ্গিক হয়নি। এই নির্বাচনী তথ্যগুলো আমাদের একটা বড় শিক্ষা দেয়। বাংলায় বড় রাজনৈতিক দল বা ধারাগুলো আগে নৈতিকভাবে দুর্বল হয়, তারপর সাংগঠনিকভাবে ক্ষয়ে যায়, তারপর জনমানস ভাঙে, আর সবশেষে ভোটে বড় ধাক্কা খায়। তাই যদি কেউ বলে একটি দল আজ ক্ষমতায় আছে মানে কালকেও ক্ষমতায় থাকবে, তাহলে বাংলার রাজনৈতিক ইতিহাস তাকে সমর্থন করে না। এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসকে দেখতে হবে। তাদের সবচেয়ে বড় সংকট ছিল শুধু বিরোধী আক্রমণ নয়, নিজেদের ভাবমূর্তির প্রচন্ড অবক্ষয়, যেটা কিন্তু সিপিএম হেরে গেল, বামফ্রন্ট হেরে গেল 2011-এ, কিন্তু 2006-এর নির্বাচনের দিকে তাকান, তারপর থেকে তার যেভাবে তাদের পতনটা হলো, তার মূলে কিন্তু সিঙ্গুরও তাদের নামাতে পারেনি, তাদেরকে নামিয়েছিল কিন্তু নন্দীগ্রাম। সেই ভাবমূর্তির অবক্ষয় হতেই তাদের পতন হতে শুরু হলো। আর এদের ভাবমূর্তি মানে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি আগের থেকেই চলতে শুরু করেছে খারাপ হতে। নিয়োগ দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, স্থানীয় স্তরে দাদাগিরি, পঞ্চায়েত ও পৌরসভায় ক্ষমতার অপব্যবহার, সব অভিযোগ একসঙ্গে মিলে মানুষের মনে একটা ভয়ঙ্কর ধারণা তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে। সেই ধারণাটা হলো দুর্নীতি এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সিপিএম এর সময় সেটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিন্তু তৃণমূলে সেটা তাদের চরিত্রে ঢুকে গেছে। এখানেই বাম জমানার সঙ্গে তৃণমূলের ফারাক। রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নতুন নয়, কিন্তু সমস্যা তখন গভীর হয় যখন সাধারণ মানুষ মনে করে যোগ্যতা নয়, যোগাযোগ এবং টাকা এই দুটোই আসল শক্তি। পশ্চিমবঙ্গের বহু চাকরি প্রার্থী, বহু পরিবার, বহু মধ্যবিত্ত ভোটারের মনে এই ক্ষোভ জমেছে। তারা মনে করেছে সরকার শুধু ব্যর্থ হয়নি, অন্যায়কে, বেনিয়মকে নিয়মে পরিণত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইডি এবং সিবিআই এর ধারাবাহিক তদন্ত। শাসক দল বলেছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিরোধীরা বলছে দুর্নীতি না থাকলে এত তদন্ত কেন? আদালতে শেষ পর্যন্ত কি প্রমাণিত হবে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু জনমনে একটা বার্তা বারবার গিয়েছে, তৃণমূলের চারপাশে দুর্নীতির ছায়া ঘন হয়ে জমাট বেঁধেছে। আর রাজনীতিতে পারসেপশন অনেক সময় এভিডেন্সের আগেই কাজ করে ভোটের সময়, যেটা বোফোর্সের সময় দেখা গিয়েছিল, যেটা তৃণমূল কংগ্রেসের আমলেও দেখা যাচ্ছে। তার উপর আছে দীর্ঘ শাসনের ক্লান্তি। কোনো দল যত বেশি সময় ক্ষমতায় থাকে তার ভেতরে তত বেশি জমে যায় সুবিধাভোগী চক্র, স্থানীয় লবি,
গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট কেন্দ্রিক লড়াই, প্রশাসনিক ঔদ্ধত্য। আন্দোলনের দল ধীরে ধীরে ক্ষমতার দলে বদলে যায়। তৃণমূলের ক্ষেত্রেও মানুষের অনুভব দলটি সেই আগের জায়গায় সততার প্রতিমূর্তি নেই। এখন সেই স্লোগান পাল্টে গিয়ে হয়ে গেছে যে বাকি সবাই চুনোপুটি, আসল যে অপরাধী সে হলো হাওয়াই চটি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এক বিশাল ক্ষমতার কাঠামো, যার কেন্দ্রে আছে প্রভাব, পৃষ্ঠপোষকতা আর সুযোগ সন্ধান। মানুষের এই অসন্তোষকে আরো তীব্র করেছে পরিচয় ভিত্তিক রাজনীতি, ধর্মীয় রাজনীতি। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় তোষণের অভিযোগকে ধারালো অস্ত্রে পরিণত করেছে। সিপিএম কংগ্রেস সেই ভাষায় বলে না যে মুসলিম তোষণ, কারণ মুসলিম ভোটের দিকে তাদেরও যে নজর। সংখ্যালঘু তোষণ, সীমান্ত অনুপ্রবেশ, প্রশাসনিক পক্ষপাত, স্থানীয় উত্তেজনা, এসব ইস্যুকে ঘিরে হিন্দু ভোটের একটি বড় অংশ ক্রমশ বিজেপি মুখী হতে শুরু করেছে কয়েক বছর আগে থেকে। এই কনসলিডেশন কতটা পূর্ণ তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটুকু স্পষ্ট, এটি তৃণমূলের বহুস্তরীয় সামাজিক জোটকে মারাত্মক চাপে ফেলেছে। বামেরাও সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে, বামেদের বিরুদ্ধে অনুপ্রবেশ নিয়ে রাজনীতির অভিযোগ ছিল, কিন্তু মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে যে ধর্মীয় তোষণের অভিযোগ, সেটা কিন্তু ভয়ঙ্কর রকমের ব্যাপক। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে 80টি আসন জিতেছে, যার অধিকাংশই মুসলিম ভোটে। মুসলিম ভোট তাদের সঙ্গ ছাড়লে তৃণমূলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। মজার কথা, বিজেপিও সিপিএম একটি আসন, কংগ্রেসের 2টি আসন, আইএসএফ এর 1টি আসন, 2টি আসন হচ্ছে হুমায়ুন কবিরের দলের। এরা সবেই কিন্তু মুসলিমদের ভোটে মুসলিম এলাকা থেকে জিতে আসা। তার মানেটা হচ্ছে মুসলিম জনগোষ্ঠীর বাইরে যে ব্যাপক হিন্দু গোষ্ঠী আছে, জনগোষ্ঠী 70% যাদের হিসাব, তারা কিন্তু বিজেপির পেছনে এসে দাঁড়িয়েছে বেশিরভাগে। আর একটা বড় কারণ হচ্ছে বিরোধী ভোটের মনস্তত্ত্বের পরিবর্তন। অনেক বছর ধরে তৃণমূল বিরোধী জোট বিভক্ত ছিল, এখনো বিভক্ত আছে, কিন্তু যখন ভোটার বুঝতে শুরু করেছে যে শাসক দলকে হারাতে হলে একটা কার্যকর বিকল্প দরকার, তখন ভোটের চরিত্র পাল্টে গেছে। সেই বিকল্প হিসেবে পুরো ভোটটাই এসে পড়েছে, তৃণমূলের বিকল্প হিসেবে ভোটটা এসেছে বিজেপির কাছে। এই জায়গায় আবার সিপিএম ও কংগ্রেসের পুরানো ফলাফলও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ 2011 ধাক্কার পরেও তারা ছিল, 2014তে ছিল, 2016তেও ছিল। তার মানে বাংলার ভেতরে বিরোধী রাজনীতির সামাজিক স্মৃতি, সংগঠনগত বীজ এবং শাসক বিরোধী মনস্তত্ত্ব কখনো পুরোপুরি মরে যায়নি। সেই জমি থেকেই পরে রাজনৈতিক রসদ তৈরি হয়। চিন্তা করবেন না, বিজেপির বিরুদ্ধেও রসদ তৈরি হবে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা বিজেপি হচ্ছে এখানকার মানুষের একমাত্র ভরসার জায়গা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুর একমাত্র ভরসার জায়গা। 2026-এর ফলের দিকে তাকান। তৃণমূল কংগ্রেস এই বিধানসভা নির্বাচনে হেরে গেছে, বিজেপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে। এই ফল তাহলে কোনো একদিনের ঘটনা নয়, এটা বহু বছরের জমা ক্ষোভ, দুর্নীতির বিরুদ্ধে রাগ, পরিচয় ভিত্তিক মেরুকরণ এবং শাসন বিরোধী ক্লান্তির এক বিস্ফোরক পরিণতি। এই ফল আরো একটা বিষয় প্রমাণ করে, সেটা হচ্ছে যে পতন কিন্তু একদিনে শুরু হয়নি। তৃণমূলের পরাজয় শুধু এই নির্বাচনী হার নয়, এটা একটি রাজনৈতিক বার্তা। বাংলার মানুষ বোঝাতে চেয়েছে যে তোমরা যে রাজনীতি করছো, এই রাজনীতিকে আমরা আর সহ্য করতে পারছি না। আজ তারই জন্যে তৃণমূলের এই অবস্থা। কিন্তু আবার ফিরে আসি পুরনো কথায়, তৃণমূল তাহলে কি কংগ্রেস সিপিএম এর মতো তারাও কি ধরে রাখতে পারবে তাদের বিরোধিতার ঘাঁটি, তাদের অন্তত একটা যে পরিচয়, সেই পরিচয়টাকে কি তারা ধরে রাখতে পারবে? খুব মুশকিল এটা। তার কারণ তৃণমূলের কিন্তু আদর্শগত যে কোনো ভিত্তি সেটা নেই।
এর আদর্শ নয়, এটা একটি পারিবারিক দল, একটি ব্যক্তি কেন্দ্রিক দল। এই ব্যক্তি কেন্দ্রিক দলে যখন ব্যক্তি শেষ হয়ে যায় তখন আর কিছু থাকে না। ব্যক্তি চলে গেল তো দলটাও চলে গেল। তাই তৃণমূলের ফেরার পথ কংগ্রেস সিপিএম এর থাকতে পারে, আছেও, তৃণমূলের নেই। কারণ এই দলের দুর্নীতি, জাতীয়তাবাদের বিরোধিতা, অপশাসন, কুশাসন, আর সবার উপরে এই যে সংখ্যালঘু দুধেল গাই থিওরি এই দলের, এটাই কিন্তু এই দলের উপরে তাদের সর্বনাশ এনে দেবে। তৃণমূল কবের মধ্যে শেষ হবে, এটা 2 মাস না 6 মাস না 1 বছর না 2 বছর, এটা আলাদা প্রশ্ন যেটা হলো এই দলের কোনো ভবিষ্যৎ নেই। এই দলের কোনো ভবিষ্যৎ নেই। টাইটানিক খুব বড় জাহাজ ছিল, যখন ডুবতে শুরু করলো, যেভাবে ডুবলো, অনেক ছোট জাহাজও সেভাবে ডোবে না। বড় যখন ডোবে, এই বিরাট ভাবে এই যখন ডোবে তখন একদম নিচে তলিয়ে যায়। সেটাই হয়েছে তৃণমূল কংগ্রেস। এটা তলিয়ে যাবে নিজেদের দুর্নীতিতে, অত্যাচারে, কুশাসনে, অনাচারে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।